ওকে শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা ফেরত এসেছি। আবার তোমাদের সাথে আবার আলোচনা শুরু করছি। লক্ষ্য করো, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে তাপীয় ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণ। ডেফিনেশনটির কথা বলেছি এবং আমরা বলেছি আমাদের একটি পরীক্ষাধীন যৌগ থাকে এবং একটি নিষ্ক্রিয় রেফারেন্স যৌগ থাকে। এই দুটাকে আমরা একই তাপ চক্রীয় প্রক্রিয়ার অধীনে নিয়ে আসি এবং এখানে দুইয়ের মধ্যে যে পরিবর্তন সেটা ঘটে, ভরের পরিবর্তন ঘটে এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে, সেটা আমরা রেকর্ড করি। তাপমাত্রার পরিবর্তনকে তাপমাত্রার এগেনস্টে বসিয়ে আমরা যে লেখচিত্র অঙ্কন করে থাকি সেই লেখচিত্রকে আমরা বলতেছি ডিটিএ কার্ভ। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। ডিটিএ একটি কার্ভ আমি এখানে দেখিয়েছি, তোমরা একটু প্লিজ লক্ষ্য করো। আমি আমার লেজারটা নিয়ে নিচ্ছি, লেজার রাইটটা। ওকে, দেখো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্য। এই যে তাপমাত্রার পার্থক্য এবং এই দিকে আমরা তাপমাত্রা অঙ্কন করেছি। ডিফারেন্সিয়াল তোমার থার্মাল অ্যানালাইসিস প্রক্রিয়াতে আমরা তাপমাত্রার পার্থক্য পরিমাপ করে থাকি। কার তাপমাত্রার পার্থক্য? একটা হচ্ছে তোমার আমাদের যে নমুনা কম্পাউন্ড আছে সেটি এবং একটি আমাদের যে রেফারেন্স কম্পাউন্ড আছে তার। এখানে লক্ষ্য করো, আমাদের এইটি হচ্ছে একটি ডিটিএ কার্ভ। এখানে আমরা পার্থক্য অঙ্কন করেছি। এখানে দেখো, এখানে এই যে উপরের দিকে যে অংশটি উঠেছে এটা হচ্ছে তোমার তাপোৎপাদী প্রক্রিয়া নির্দেশ করতেছে, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাপ উৎপন্ন হয়েছে, ফলে এটিকে এক্সোথার্ম বলছি, অর্থাৎ যেখানে তাপ উৎপন্ন হয়, যে প্রক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়েছে। এবং এখানে দেখো আরেকটি নিচের দিকে একটি পিক নেমে এসেছে এবং এই প্রক্রিয়াটিতে আমরা দেখতেছি যে তাপ শোষিত হয়েছে। তো এই যে তাপ উৎপাদী হয়েছে, তাপ উৎপাদী অংশ এবং তাপহারী অংশ, এই দুটাই কিন্তু তোমার ডিটিএ কার্ভের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। সামনের দিকে নিয়ে যাই তোমাদেরকে। দেখো, ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণের এখানে আমরা যেটা বলছি যে নমুনার যে তাপোৎপাদী বা তাপহারী পরিবর্তন, নিষ্ক্রিয় যে রেফারেন্স নমুনা থাকে আমাদের, তারই আপেক্ষিকে চিহ্নিত করা হয়েছে। নমুনাতে যে এই যে পরিবর্তনগুলো সংঘটিত হয়, এই পরিবর্তনগুলো আমরা এই কার্ভ থেকে দেখে থাকি। যে কোনো, যেমন মনে করো আমাদের যে গ্লাস রূপান্তর তাপমাত্রা আমরা আছি এবং এখানে আমরা কেলাসন প্রক্রিয়া সম্পাদন করে থাকি, গলন প্রক্রিয়া সম্পাদন করে থাকি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পাদন করে থাকি ইত্যাদি। এই সকল প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে একই রকম কার্ভ আমরা পেয়ে যাই এবং সেখানে আমরা এই যে ডিটিএ কার্ভ হতে এই সকল প্রক্রিয়ার তাপোৎপাদী অংশ এবং তাপহারী অংশগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। তো চলো আমরা সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাব। এখানে আমরা দেখব ডিটিএ ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিসের যে যন্ত্র আছে, ইনস্ট্রুমেন্টেশন, যন্ত্রায়ন যেটাকে বাংলায় বলে থাকি আমরা, সেই যন্ত্রায়নের আমরা বর্ণনাটি এখানে দিব। এই ডিটিএ অ্যানালাইসিস সম্পন্ন করার জন্য যে যন্ত্রটি থাকে, সেই যন্ত্রটির মধ্যে থাকে একটি নমুনা ধারক থাকে, সিরামিক বা ধাতু নির্মিত একটি ব্লক থাকে, একটি চুল্লি, একটি তাপমাত্রা প্রোগ্রামার এবং একটি রেকর্ডিং সিস্টেম থাকে। একটি ভোল্টমিটারের সাথে যুক্ত দুটো থার্মোকাপলস থাকে। হ্যাঁ, এই দুটো থার্মোকাপলস এই যন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা বলছি। থার্মোকাপলসকে নিষ্ক্রিয় পদার্থ যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অন্যটিকে পরীক্ষাধীন পদার্থের নমুনার মধ্যে স্থাপন করে থাকি আমরা, যে দুইটা থার্মোকাপলস আমাদের থাকে। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যদি নমুনার দশা পরিবর্তন ঘটে তাহলে ভোল্টমিটার একটি বিক্ষেপ দেয়, সেই বিক্ষেপ থেকে আমরা তাপমাত্রার পরিবর্তনটি হিসাব করে থাকি। যন্ত্র, এই যে আমি একটা চিত্র তোমাদেরকে এখন দেখাচ্ছি, লক্ষ্য করে এই যে একটা বড় একটা চিত্র আছে এখানে, এইটা হচ্ছে আমাদের একটি আদর্শ ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণ সিস্টেম। অনেকগুলো অংশ আছে এটার। এখানে আমাদের যে প্রিন্টার আছে, যেটাকে আমরা রেকর্ডিং এর পরে যে প্রিন্টার আমরা পাই সেটা প্রিন্টিং সিস্টেম। এখানে রেফারেন্স জংশন আছে, এমপ্লিফায়ার আছে, তারপরে এখানে চুল্লি থাকে, এটা হচ্ছে চুল্লি, এটাও চুল্লি এবং এটা নমুনা। এই যে দেখো এখানে এস মানে হচ্ছে আমাদের স্যাম্পল, যেটা পরীক্ষাধীন যৌগ, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স নমুনা এখানে রাখা হয়। এটা হচ্ছে প্রোগ্রামিং সিস্টেম, যেখানে আমরা ওই যে বলছি যে নমুনা এবং আমাদের যে পরীক্ষাধীন যৌগ, যেটাকে আমরা একটা চক্রীয়
তাপ প্রদান প্রক্রিয়ার অধীনে নিয়ে আসি, সেটা হচ্ছে সেই প্রোগ্রামিং ডিভাইস এখানে আছে। এইটাকে বলছি আমরা থার্মোকাপলস। এইখানে এই যে নমুনা এবং রেফারেন্স, এই অংশটাকে বলতেছি থার্মোকাপলস। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে চিত্রটি তোমরা, সহজ একটা চিত্র আমি এখানে উপস্থাপন করেছি, তোমরা এটা অবশ্যই লিখে রাখবা বা রেকর্ড করে রাখবা, বা তোমরা লিখতেছো আমার সাথে সাথে। তো এই প্রক্রিয়াগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো আমরা আরো ডিজিএ একটা দেখবো, যে ডিটিএ কার্ভের যে একটা ব্যবহার আছে আমাদের, যে সালফারের ডিফারেন্সিয়াল থার্মোগ্রাফটি কেমন হয় সেটা আমরা একটু তোমাদেরকে দেখাইতে চাচ্ছি। চলো একটু দেখি যে সালফারের ডিফারেন্সিয়াল থার্মোগ্রাম, এটা তোমরা অবশ্যই দেখবা। এখানে এই যে দেখো, এই যে সালফারের ডিফারেন্সিয়াল থার্মোগ্রাম, একটা হচ্ছে এক্সোথার্মিক পার্ট, একটা হচ্ছে এন্ডোথার্মিক পার্ট। এক্সোথার্মিক পার্টটা হচ্ছে তোমার যেখানে তাপ উৎপন্ন হচ্ছে, আর এন্ডোথার্মিক পার্টটা হচ্ছে যেখানে তাপটা শোষিত হচ্ছে। এখানেও তাপমাত্রা পরিবর্তনের বিপরীতে আমরা কিন্তু তাপমাত্রা অঙ্কন করেছি। সুতরাং এটা একটা থার্মোগ্রাম, এটা একটা থার্মোগ্রাম, এটা ডিফারেন্সিয়াল থার্মোগ্রাম, এটা ডিফারেন্সিয়াল থার্মোগ্রাম। আর শুধু মাস এন্ড টেম্পারেচার যদি আমরা ড্র করি তাহলে সেটাকে আমরা শুধু থার্মোগ্রাম বলে থাকি। আর এখানে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাপমাত্রার পার্থক্য করছি, তাপমাত্রার পার্থক্যকে তাপমাত্রার এগেইনস্টে বসিয়েছি, এই জন্য এটা ডিফারেন্সিয়াল থার্মোগ্রাম। সো এখানে দেখো 113 ডিগ্রি তাপমাত্রা একটা পিক আছে, 124 ডিগ্রি তাপমাত্রা একটা পিক আছে, 179 তাপমাত্রা একটা পিক আছে, এবং 446 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা পিক আছে। এই পিক গুলো কি কি নির্দেশ করতেছে আমি বর্ণনা দিয়েছি। আর এইখানে একটু তাকায় দেখো, এখানে 3টা পয়েন্ট আছে তোমার, 108, 119 এবং 172, এই 3টা অংশ রয়ে গেছে। এই বর্ণনাগুলো আমি পরের পাতায় দিচ্ছি, পরের স্লাইডে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও, শুনে নাও। দেখো এখানে আমরা যে 113 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে পিকটি আমরা পেয়েছিলাম সেটা সালফারের কঠিন দশাকে নির্দেশ করতেছে। এই কঠিন দশায় সালফার কি অবস্থা আছে? রোম্বিক সালফার মনোক্লিনিক সালফারে পরিণত হচ্ছে। এই কঠিন দশাটি আমাদেরকে নির্দেশ করতেছে 113 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পিকটা আমি এনেছি, সেই পিকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রোম্বিক সালফার মনোক্লিনিক সালফারে পরিণত হওয়ার জন্য যে তাপমাত্রা দরকার সেটা 113 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সংঘটিত হয়। 124 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরেকটি পিক আছে, এই পিকটি সালফারের গলনাঙ্ক নির্দেশ করে। এখানে গেলে সালফার গলে যায় এই 124 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তরল সালফার কমপক্ষে 3টি দশায় অবস্থান করে, এবং সেখানে দেখো তোমার 179 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 3টি দশার মধ্যে তোমার পারস্পরিক রূপান্তর, আমি বলছিলাম যে 108-এ একটা, 119-এ একটা, 172 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে 3টি পিক আমরা ছোট ছোট পেয়ে দেখেছি, সেখানে সেই 3টি সালফারের যে 3টি তরল দশা আছে সেইটার মধ্যে এই একটা অবস্থা বিরাজ করে, একটা দশা বিরাজ করে থাকে। এই 3টি দশার মধ্যে রূপান্তর তাপমাত্রা হিসাবে আমরা এই 179 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলছি। 446 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পিকটি আমরা পাচ্ছি সেটা সালফারের স্ফুটনাঙ্ক তাপমাত্রা নির্দেশ করছে। সো শিক্ষার্থীবৃন্দ, এই যে সালফারের এই কঠিন পদার্থের বিভিন্ন দশার পরিবর্তন, বিভিন্ন রূপের পরিবর্তন হচ্ছে, এগুলো আমরা ডিফারেন্সিয়াল থার্মোগ্রাম থেকে এই সালফারের চরিত্র সম্পর্কে জানতে পারতেছি। চলো আমরা দেখি আমাদের সামনে যেটা রয়ে গেছে, যেটা যে পদ্ধতিটি, যে কৌশলটি আমাদের সামনে হাতে আসছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি। এইটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের শিল্পক্ষেত্রে অনেক ব্যবহৃত হয়ে আসছে। তো ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি, এটা দেখো, এটা একটা তাপীয় বিশ্লেষণ পদ্ধতি। এখানে আমরা যেটা করছি যে এখানে নমুনা এবং আমাদের আবারও একটি রেফারেন্স যৌগ আছে, এই দুইটা যৌগেরই আমরা তাপমাত্রা বৃদ্ধি করে থাকি। তাপমাত্রা বৃদ্ধি করে তাপের যে পার্থক্য সৃষ্টি হয় এইটা আমরা পরিমাপ করে থাকি। তাপের পার্থক্য লক্ষ্য করো, এই যে শব্দটি আমি আমার কার্সরটি যেখানে নড়াচড়া করতেছে দেখো, তাপের পার্থক্যকে তাপমাত্রার ফাংশন হিসাবে আমরা এখানে পরিমাপ করে থাকি। এই তাপমাত্রার পার্থক্য এবং তাপমাত্রা এই দুটাকে ব্যবহার করে আমরা যে লেখচিত্র অঙ্কন করি সেটা কিন্তু আবার ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিট্রির তোমার থার্মোগ্রাম হবে এটা। তো চলো আমরা দেখি, এখানে আমরা যেটা করতেছি মূলনীতির মধ্যে আলোচনা করতেছি ডিএসসি, ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি। ডিএসসি ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতিতে তাপের প্রবাহ পরিমাপ করে চুল্লির তাপমাত্রার বিপরীতে অঙ্কন করা হয়। এটা কিন্তু তাপের প্রবাহ বলছি, তাপের প্রবাহ, নট তাপমাত্রা।
তাপের প্রবাহ পরিমাপ করি এবং তাপমাত্রার এগেইনস্টে আমরা এটাকে প্লট করি। এটি হচ্ছে ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতির মূলনীতি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি। এখানে একটু আগে যেটা ছিল আমাদের ডিফারেনশিয়াল তোমার থার্মাল অ্যানালাইসিস, ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালাইসিস, আর এখন যেটা হচ্ছে ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি। ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতিতে আমরা তাপের পরিবর্তন তাপমাত্রার এগেইনস্টে বসাই, আর ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা তাপমাত্রার পরিবর্তনকে তাপমাত্রার এগেইনস্টে বসাই। এখানে পার্থক্য দুটো তোমাকে লক্ষ্য রাখতে হবে, যে দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। নামের কিন্তু খুব একটা হেরফের নেই, নাম খুবই কাছাকাছি। সো আমরা সামনের দিকে নিয়ে যাই তোমাদেরকে। মূলনীতি যেহেতু কথা বলছি, মূলনীতির মধ্যে আমাদের দেখো এখানে আমরা মূলনীতির মধ্যে যে সামান্যতম পার্থক্য রয়ে গেছে সেটা তুমি এখনই দেখতে পাবে, যে ডিএসসি মানে ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি, এইখানে তোমার যে আমরা গ্রাফ ড্র করে থাকি, এটা হচ্ছে এই যে তাপের পরিবর্তন। এটা হচ্ছে তাপের পরিবর্তন dH/dt। এটাকে আমরা সময়ের সাথে তাপ হ্রাসের হার বলতে পারি। এটাকে সময়ের সাথে তাপ হ্রাসের হার এটাকে বলি আমরা, এবং এইটাকেই কিন্তু তাপমাত্রার এগেইনস্টে আমরা প্লট করছি। তো একটু ডিপলি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এগুলো অনেকটাই তোমার আয়ত্ত করতে হবে এই বিষয়গুলা। দেখো এটা একটি সাধারণ ডিএসসি কার্ভ আমরা তোমাদেরকে যদি দেখাইতে চাই, এই যে দেখো একটি সাধারণ ডিএসসি কার্ভ। এখানে আমরা দেখো এই যে এ অংশটি, এটা আমরা আগে বলছি তোমাদেরকে, এখানে আমরা dH/dt, যেটা এর আগে ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা দেখিয়েছি, এখানে ছিল আমাদের কি ডেল্টা টি, আর এখন আমরা এখানে প্লট করেছি কি dH/dt। আর এগেইনস্টে কিন্তু তাপমাত্রা ঠিকই আছে। এইটা আমাদের তাপোৎপাদী অংশ। এখানে দেখো এক্সোথার্মিক পিক, এটাকে আমরা বলছি এক্সোথার্মিক পিক, আর এই নিচেরটাকে বলছি এন্ডোথার্মিক পিক। সো এই যে পদার্থের তোমার তাপ হ্রাসের হার, এটা হচ্ছে তাপ হ্রাসের হারের সাথে তাপমাত্রার যে সম্পর্ক, এইটা ব্যবহার করে পদার্থকে অ্যানালাইসিস করার যে পদ্ধতি, সেটাই কিন্তু তোমার ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতিতে আছি। এখানে আমরা তোমাদেরকে যে কথাটি বলছিলাম, যে এই যে আমাদের যে বেজ লাইন থেকে উপরের দিকে বিচ্যুতিকে তাপোৎপাদী এবং বেজ লাইন থেকে নিচের দিকে বিচ্যুতিকে তাপহারী রূপান্তর হিসেবে আমরা তোমাদেরকে বলছিলাম। পিক, এই যে আমাদের যে পিকের কথাটি বলছে, এরকম ভাবে যে পিক তোমরা দেখেছো, এই পিকের যে অভ্যন্তরীণ এলাকা আছে, সেই অভ্যন্তরীণ এলাকা কিন্তু একটা জিনিসকে নির্দেশ করে, সেটা হচ্ছে যে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা কি পরিমাণ তাপ শোষিত হচ্ছে, সেইটা কিন্তু পিকের এরিয়াটা নির্দেশ করে থাকে। এবং পিকের যে উচ্চতা যত বেশি উচ্চ হবে, বিক্রিয়ার হার তত বেশি হবে। এবং পিক, সেটাই বলছি যে পিকের উচ্চতা বিক্রিয়া হারের সমানুপাতিক হয়ে থাকে। আমরা যদি পিকের ক্ষেত্রফলটা মাপতে চাই, তাহলে আমাদেরকে তাপের পরিবর্তন দিতে হয়, বস্তুর ভর দিতে হয়, এবং একটা ধ্রুবক আমরা এখানে ব্যবহার করছি কে। এখানে কে হচ্ছে আমাদের ক্যালিব্রেশন কনস্ট্যান্ট। এটার মান জানা থাকে, আমাদের দেওয়া থাকে। এটার মান আমরা বিভিন্ন বস্তুর জন্য এটার মান নির্দিষ্ট করা থাকে। সো এখানে এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ তোমরা, এই সমীকরণ ব্যবহার করে আমরা ওই পিকের ক্ষেত্রফল সম্পর্কে জানতে পারবো, এবং পিকের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা জেনে যাব যে আমাদের এই বস্তুটার পরিবর্তনের ফলে কি পরিমাণ তাপ শোষিত হচ্ছে বা কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। যেমন আমি আবার একটু পিছনের দিকে যেতে চাই তোমাদেরকে। পিছনের দিকে যে লেখচিত্রটি আমাদের আছে, এইখানে এই যে দেখো, এইখানে এইটুকুতে এই যে এইটুকু তুমি দেখতে পাচ্ছ, এইটুকু এখানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি আমি মাপতে পারি, তাহলে আমি বুঝতে পারবো এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। আবার এখানে যদি আমি এই এরিয়াটাকে যদি মাপতে পারি, এই যে এরিয়াটা এইটুকু যদি মাপতে পারি, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে কি পরিমাণ তাপ এখানে শোষিত হয়েছে। সো এটা ফর্মুলাটা আমরা দিয়েছি তোমাদেরকে। ফর্মুলাটি হচ্ছে কি, যে ফর্মুলাটি হচ্ছে তোমার ডেল্টা এইচ ইন্টু এম ইন্টু তোমার কে। এটা আমরা এই যে ফর্মুলাটি আমি এখানে দিয়েছি, এই ফর্মুলাটি আমাদের এখানে আছে। এই ফর্মুলা ব্যবহার করে আমরা পিকের ক্ষেত্রফল আমরা নিয়ে নিতে পারি। পিকের ক্ষেত্রফল মানেই হচ্ছে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এবং কি পরিমাণ তাপ শোষিত হয়েছে, সেটা আমরা জানতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছুক্ষণ আলোচনা করলাম যে
তোমার কিভাবে আমরা একটা ডিএসসি কার্ভ ব্যবহার করে উৎপন্ন এবং শোষিত তাপের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। এর জন্য আমাদের যে যে যন্ত্র ব্যবহার করতে হবে সেই যন্ত্রের একটি ব্লক ডায়াগ্রাম আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। লক্ষ্য করো, এখানে আমাদের সেই ডিফারেন্সিয়াল ডিএসসি ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতির যে যন্ত্র, তার একটি চিত্র আমি এখানে এনেছি। দেখো এই পাশে তোমার এটা হচ্ছে এই পাশটা হচ্ছে শুধু ডিফারেন্সিয়াল পাওয়ার এবং এই পাশটা হচ্ছে গড় ক্ষমতা পাওয়ার। দুইটা অংশ থাকে এই যন্ত্রের। এটা হচ্ছে নমুনার ধারক, এটা হচ্ছে আমাদের যে রেফারেন্স নমুনা থাকে তার ধারক এখানে রাখি আমরা। এটা গড় তাপমাত্রা নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রোগ্রামার এবং এমপ্লিফায়ার। বিভিন্ন অংশ, এখানে নমুনা তাপমাত্রা, এখানে নমুনা তাপমাত্রা, এখানে রেফারেন্স তাপমাত্রা, এখানে রেফারেন্স তাপমাত্রা, বিভিন্ন অংশ আমরা এখানে উল্লেখ করেছি। তোমাদের কাছে অবশ্যই এই চিত্রটি থাকবে, তোমরা অবশ্যই যেহেতু স্ক্রিনে নিচ্ছ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। এই যন্ত্রটি আমি তোমাদের এখানে উপস্থাপন করেছি। আর তোমাদের যে শামস পাবলিকেশনস এর বই এবং কবির পাবলিকেশনস এর বই যদি তোমরা সামনে রাখো তাহলে তোমরা আমার এই রেফারেন্স গুলো পেয়ে যাবা। শিক্ষার্থীবৃন্দ, যন্ত্রটি অবশ্যই আমরা দেখলাম এখানে কিভাবে আমরা এই যন্ত্রটি ব্যবহার করে তোমার ডিএসসি থার্মোগ্রামকে আমরা নির্ণয় করতে পারি। এখন এই যে যন্ত্রটির কথা বলছিলাম, এই যন্ত্রটির কিছু বর্ণনা এখানে আমি দিয়েছি, যদিও আমি মুখে মুখে বলে ফেলেছি। এই যে চিত্রটি আমরা দেখলাম যন্ত্রপাতির একটি ব্লক ডায়াগ্রাম, যা দুটি অনুরূপ নমুনা ধারকের তাপমাত্রা নিয়ন্ত্রকের উপর কাজ করে থাকে। চিত্রের বাম অর্ধেক হচ্ছে ডিফারেন্সিয়াল তাপমাত্রা নিয়ন্ত্রকের সার্কিট এবং ডান পাশের অর্ধেক হচ্ছে গড় তাপমাত্রা নিয়ন্ত্রকের সার্কিট। গড় তাপমাত্রা নিয়ন্ত্রকের সার্কিটে নমুনা এবং রেফারেন্সের তাপমাত্রা পরিমাপ করে গড় করা হয় এবং গড় তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়ে যায়, যাতে নমুনা এবং রেফারেন্সের গড় তাপমাত্রা সরলরৈখিকভাবে বৃদ্ধি করতে পারে। থার্মোগ্রাম অঙ্কনের জন্য আমরা যেটা করে থাকি, নমুনার তাপমাত্রাকে এককে বসাই এবং দুটো ডিফারেন্সিয়াল হিটারে যে ভোল্টেজের যে পার্থক্য সৃষ্টি হয় সেটাকে আমরা ওয়াই অক্ষে বসিয়ে আমরা থার্মোগ্রাম অঙ্কন করে থাকি। ডিএসসিতে আমরা যে যন্ত্রটা ব্যবহার করে থাকি, যন্ত্রের যে বিশেষ স্পেসিফিকেশন এবং বিশেষভাবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যন্ত্রের মধ্যে দেখো কি পরিমাণ নমুনা, অল্প পরিমাণ নমুনা আমরা ব্যবহার করতেছি, একদম অল্প, 1 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম সাইজের নমুনা আমরা ব্যবহার করে থাকি। এখানে ডিএসসিতে যন্ত্রপাতি অত্যন্ত সংবেদনশীল, যেখানে প্রতি সেকেন্ডে 1 মিলি ক্যালোরিরও কম হারের তাপ এর শোষণ বা উদ্গীরণ যদি হয়ে থাকে সেটাকেও সে শনাক্ত করতে পারে। এটা ভেরি ভেরি সেন্সিটিভ একটি অ্যাপারেটাস বা একটা যন্ত্র। বুঝতেই পারছো, প্রতি সেকেন্ডে 1 মিলি ক্যালোরির কম তাপের যদি পরিবর্তন ঘটে সেটাকেও সে শনাক্ত করে ফেলতে পারে। কাজেই ডিএসসি ভেরি ভেরি সেন্সিটিভ একটি অ্যাপারেটাস। আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিএসসি কার্ভের যে নিয়ামকগুলি আছে এই নিয়ামকগুলো তোমাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই। একাধিক নিয়ামক আছে যারা ডিএসসি কার্ভকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন যন্ত্রের যে নিয়ামকগুলো আছে, যন্ত্রের মধ্যে চুল্লির তাপ প্রদান হার, এটা একটা ব্যাপার লক্ষ্য রাখতে হয়। দ্বিতীয় হচ্ছে রেকর্ডিং স্পিডের দিকে লক্ষ্য রাখতে হয়। চুল্লির পরিবেশের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। আরো আছে সেন্সরের অবস্থান, এদিকে লক্ষ্য রাখতে হয় এবং যে রেকর্ডিং সিস্টেম সেটার সেন্সিটিভিটি কতটুকু আছে সেটাও যেন ভেরি সেন্সিটিভ, সেদিকে লক্ষ্য রাখতে হয়। যে নমুনাগুলো ব্যবহার করে থাকি, নমুনা ধারকের সংযুক্তির দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। তারপরে আছে নমুনার ক্ষেত্রেও আমাদের কিছু লক্ষ্য রাখতে হয়, যে নমুনার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ডিএসসি কার্ভকে নিয়ন্ত্রণ করে থাকে। তো চলো, নমুনার কি কি নিয়ামক আছে। 1 নাম্বার হচ্ছে নমুনার পরিমাণ। তোমরা দেখতেই পাচ্ছ যে নমুনা কত অল্প পরিমাণ নমুনা নিয়ে আমরা এই পরীক্ষা কার্যটি সম্পন্ন করে ফেলতে পারি। নমুনার পরিমাণ, নমুনায় যদি কোনো গ্যাসের উৎপন্ন হয়ে থাকে সেই গ্যাসটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। দেখো, নমুনার আরো কিছু নিয়ামক রয়ে গেছে, যে আমরা নমুনার যে কণার আকার সেদিকেও লক্ষ্য রাখতে হয়, বিক্রিয়া তাপের দিকে লক্ষ্য রাখতে হয় এবং নমুনা পেকিং একটি নিয়ামক। এখানে নমুনার প্রকৃতি একটি নিয়ামক এবং নমুনার তাপীয় পরিবাহিতা আরেকটি নিয়ামক। তো দেখো, অনেকগুলো নিয়ামকের
ক্ষেত্রে আমরা কথা উল্লেখ করেছি, এবং এবার তোমাদের সামনে আমরা আলোচনা করব এই যে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি এর কোথায় কোথায় ব্যবহার রয়ে গেছে। ব্যবহারগুলো আমি এক এক করে তোমাদের সামনে নিয়ে আসতেছি। এখানে ব্যবহার কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা বিক্রিয়া তাপ যেটাকে ডেল্টা এইচ বলে থাকি, এবং তাপ ধারণ ক্ষমতা যেটাকে সিপি বলে থাকি। তোমরা অবশ্যই সেকেন্ড ইয়ারে পড়ছো তাপ ধারণ ক্ষমতা সিপি, এইটাও আমরা ডিএসসি কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি, নির্ণয় করতে পারি। ডিএসসি কৌশল ব্যবহার করে গলন, গ্লাস রূপান্তর তাপমাত্রা নির্ণয় করা যায়, এবং একটা বস্তু সঠিক কেলাস রূপ নির্ণয় করার জন্য আমরা ডিএসসি কৌশল ব্যবহার করি। যেমন তোমরা জানো শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাস এবং সালফারের বিভিন্ন রূপ আছে, এবং সালফার কোন মুহূর্তে কোন রূপে আছে, রম্বিক অবস্থায় আছে না মনোক্লিনিক অবস্থায় আছে, এইটা কোন রূপে সে অবস্থান করতেছে, সেটা অর্থাৎ একটা বস্তুর সঠিক কেলাস রূপ নির্ণয়ের জন্য ডিএসসি কৌশলটি ব্যবহার করা হয়ে থাকে। আরো কিছু ব্যবহার রয়ে গেছে, আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি। দেখো, সেটা হচ্ছে যে তরল স্ফটিক যেটাকে ক্রিস্টাল লেটিস আমরা বলে থাকি, হ্যাঁ, লিকুইড ক্রিস্টাল অধ্যয়ন করার জন্য আমাদের ডিএসসি কৌশল ভেরি ইম্পর্টেন্ট কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এইবার দেখো, আমাদের যেখানে যেখানে আমরা কেমিস্ট্রি ছাত্ররা চাকরি করতে যাই সেই ক্ষেত্রগুলোতে এই ডিএসসি কার্ভের ব্যবহার হয়ে গেছে। ঔষধ শিল্পে এবং পলিমার শিল্পে, হ্যাঁ, এদের বিশুদ্ধতা এবং সংযুক্তি নির্ণয়ে ডিএসসি কার্ভ ব্যবহার করা হয়ে থাকে। রেজিন এবং অ্যাডহেসিভের কিউরিং মাত্রা নির্ণয়ের জন্য ডিএসসি কৌশল ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো, যেখানে আমাদের পেস্ট আছে, ক্রিম আছে, জেল ইত্যাদি সান্দ্র তরলের নিয়ন্ত্রণ, হ্যাঁ, বিশ্লেষণে আমরা কিন্তু ডিএসসি কার্ভ ব্যবহার করে থাকি। তো বুঝতেই পারছো আমাদের যে ডিএসসি কার্ভ, এটার ব্যবহার কত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি কেউ টেক্সটাইলে চাকরি করতে যাই, ফার্মাসিউটিক্যালসে চাকরি করতে যাই, সেখানে এই ডিএসসি কার্ভের ব্যবহার রয়ে গেছে। তুমি যখন চাকরিতে ঢুকবা তখন দেখবা এগুলি তোমার সামনে আসছে। এখন হয়তো তুমি তোমার সামনে নাই, কিন্তু তুমি বুঝতে পারছো না, কিন্তু যখন চাকরি করতে যাবা, যখন ফ্যাক্টরিতে ঢুকে যাবা, যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবা, তখন দেখবা যে ওইগুলো সেখানে ব্যবহৃত হচ্ছে। কাজে এগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেওয়া আমাদের অবশ্যই উচিত। তো হ্যাঁ, যেমন আরো একটা ব্যবহার আমি আনছি সামনে, দেখো, প্লাস্টিক, সিরামিক্স, কম্পোজিট, কাঁচ, ধাতু, নির্মাণ সামগ্রী বিশ্লেষণে এই কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এইবার দেখো, আমরা যে তিনটা পদ্ধতি আমরা আলোচনা করছি, তোমার থার্মাল গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিস এবং ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। এই যে তিনটা পদ্ধতি আমরা পড়ছি, এই তিনটা পদ্ধতির মধ্যে ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে এই তিনটা পদ্ধতির মধ্যে তুলনা তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে। এবং যদি তুমি তিনটা পদ্ধতির মধ্যে ডিফারেন্সিয়েট করতে না পারো, পারস্পরিক ডিফারেন্সিয়েট যদি তুমি করতে না পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার জন্য যে উপযোগী হবা সেটাও কিন্তু তোমার কাছে ক্লামজি মনে হবে। কোনটাতে কোন টেকনিকে কাজ করতেছি, কি পরিমাপ করতেছি, এই বিষয়গুলো তোমাকে কিন্তু আয়ত্ত করতে হবে। দেখো, তিনটা, একটা হচ্ছে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিস এবং ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। এই তিনটার মধ্যে আমরা কি কি পরিমাপ করে, হ্যাঁ, তোমার গ্রাফ ড্র করে থাকি, থার্মোগ্রাম আমরা তৈরি করে থাকি, সেটা কিন্তু তোমাকে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। তাইলেই তুমি এর মূল নীতিটা জানা হয়ে যাবে, এবং তুমি এর যন্ত্রটাও তুমি কিন্তু বুঝে ফেলবা, এবং তোমার কাছে আয়ত্ত করা তোমার জন্য সহজ হবে। তো চলো আমরা প্রথমে দেখি এই তিনটা পদ্ধতির মধ্যে কি কি সাদৃশ্য রয়ে গেছে। আগে আমরা মিলগুলি খুঁজে বের করি। হ্যাঁ, কি কি মিল রয়ে গেছে? এক নাম্বার যে মিল রয়ে গেছে সেটা হচ্ছে এই তিনটা পদ্ধতি কিন্তু তাপীয় বিশ্লেষণ পদ্ধতি। তোমরা অবশ্যই আমরা এতক্ষণ তোমরা আমার সাথে একমত হবে অবশ্যই, যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলোর মধ্যে সবগুলাই কিন্তু আমাদের তাপীয় বিশ্লেষণ পদ্ধতি। তার মধ্যে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এই জন্য তিনটার মধ্যে আমরা বেশি জোর দিয়েছি। এই সকল পদ্ধতিগুলোই এক একটি তাপীয় বিশ্লেষণ পদ্ধতি। আরেকটা দেখো যে এখানে সকল পদ্ধতির সাহায্যে তাপীয় ফলাফল পরিমাপ করা হয়, এগুলো সাদৃশ্য। তিনটার ক্ষেত্রে আমরা এই তিনটা সাদৃশ্য দেখে থাকি। দেখো, প্রত্যেক পদ্ধতিতে কি কি থাকে? চুল্লি থাকে, তাপমাত্রা পরিমাপের ইউনিট থাকে,
পরিবেশ নিয়ন্ত্রক ইউনিট থাকে এবং রেকর্ডার তো মাস্ট থাকতেই হবে। তো এই জিনিসগুলো এদের কমন পার্ট, এই কমন পার্টগুলো এদের মধ্যে অবশ্যই থাকে। এখানে প্রত্যেকটা পদ্ধতির মধ্যেই আমরা কিন্তু বস্তুর তাপীয় স্থায়িত্ব পরিমাপ করে থাকি। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে এনেছি তার মধ্যে লক্ষ্য করো যে সাদৃশ্যের ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট উল্লেখ করেছি। তোমরা অবশ্যই আমার সাথে একমত হবা যে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই কথাগুলো বলতেই পারি। আমরা টিজি এর ক্ষেত্রে দেখেছি এখানে আমরা বস্তুর ভরের পরিবর্তন পরিমাপ করে থাকি, এখানে আমরা তাপমাত্রার পার্থক্য পরিমাপ করে থাকি, এখানে আমরা তাপের পার্থক্য পরিমাপ করে থাকি। তিনটার মধ্যে 3টা প্যারামিটার আমরা ব্যবহার করে থাকি এখানে। তবে সবাইকে কিন্তু তাপমাত্রার ফাংশন হিসাবেই আমরা ব্যবহার করছি। সো আমরা এই 3টা পদ্ধতির মধ্যে আমরা দেখে নিলাম যে কি কি মিল রয়ে গেছে। এখন তোমাদের সামনে আমি এর মধ্যে কি কি বৈসাদৃশ্য রয়ে গেছে, কি কি বেমিল রয়ে গেছে, কি গড়মিল রয়ে গেছে, সেই গড়মিল গুলো একটা টেবিল আকারে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। দেখো একটি টেবিল আমি এনেছি এখানে, বড় একটা টেবিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস যেটা টিজিএ এবং ডিটিএ সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিস, এবং লাস্ট অফ অল যেটা ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। 3টার নামের মধ্যে আমি প্রথমে তোমাদেরকে দিয়ে দিলাম, পূর্ণরূপ লিখলাম, টিজিএ এর পূর্ণরূপ, ডিটিএ এর পূর্ণরূপ, ডিএসসি এর পূর্ণরূপ আমি লিখলাম। তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি একটু ছোট করে দিই এই জায়গাটিকে, তোমরা দেখতে পাবা। দেখো আমি একটু ছোট করে দিলাম। তো এখানে দেখো, এখানে আমরা কি কাজ করে থাকি, এখানে আমরা ভরের পরিবর্তন বিশ্লেষণ করে থাকি। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলতেছিলাম যে ভরের পরিবর্তন বিশ্লেষণ করে থাকি আমরা টিজিএ পদ্ধতিতে। টিজিএ থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস, এবং এইখানে ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি কাজ করে থাকি, এখানে আমরা বলছি নমুনা এবং রেফারেন্স নমুনার তাপমাত্রার পার্থক্য পরিমাপ করে থাকি। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। আমার কার্সরটি যেখানে নড়তেছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটিতে আমি কথা বলতেছি এইখানে। তারপরে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রির মধ্যে আমরা মূল কাজ যেটা সেটা হচ্ছে নমুনা এবং রেফারেন্সের মধ্যে তাপের পার্থক্য পরিমাপ করে থাকি। 3টি পরিবর্তন, আমরা 3 ধরনের পরিবর্তন লক্ষ্য করি। এটাতে ভরের পরিবর্তন, এটাতে তাপমাত্রার পরিবর্তন, এবং এখানে আমরা করে থাকি কিসের পরিবর্তন, তাপের পরিবর্তন। সো শিক্ষার্থীবৃন্দ, আরো একটি পার্থক্যের মধ্যে তোমাদেরকে নিয়ে যাব, সেটা হচ্ছে যে টিজিএ যেটাকে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে যে পরিবর্তন সংঘটিত হয়েছে তাপ রাসায়নিক ফলাফল পরিমাপ করা হয়। এখানে তাপ রাসায়নিক পরিবর্তন আমরা বলছি, এখানে বস্তুর রাসায়নিক পরিবর্তন ঘটে, সম্পূর্ণভাবে ভিন্ন পদার্থ উৎপন্ন হয়ে যায়। বস্তু বর হারাতে 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 দেখা যায় কি বস্তুর রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়ে যায়। এখানে আমরা যেটা করে থাকি, রাসায়নিক পরিবর্তন তো ঘটেই সাথে সাথে, এবং সাথে সাথে ভৌত পরিবর্তনও ঘটে থাকে। তো এই জন্য আমরা বলছি যে তাপ রাসায়নিক এবং ভৌত উভয় প্রকার ফলাফল এখানে পরিমাপ করা হয়। আর এখানে যে ঘটনাটি ঘটা হয় সেটা এই দুইটাই পরিবর্তনকে আরো অধিক সেনসিটিভিটির সাথে পরিমাপ করা হয়। আমি তোমাদেরকে ডিএসসি কার্ভের ক্ষেত্রে দেখিয়েছি যে তোমার সুস্পষ্টভাবে যে কার্ভগুলো লক্ষ্য করা যায় সেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। বিশেষ করে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রির ক্ষেত্রে কার্ভের পরিবর্তনগুলো সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তো এই জন্য বলছি যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন আমরা এখানেও পরিমাপ করে থাকি, হ্যাঁ, কিন্তু এই জায়গাটিতে আমরা কি করে থাকি, অধিক সেনসিটিভিটির সাথে এই পরিমাপটাকে করে থাকি। আরো একটি পরিবর্তন তোমাদের সাথে আমি এখন দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে তোমার বস্তুর সীমানা ভিত্তিক তাপ রাসায়নিক স্থায়িত্ব নিশ্চিত করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বস্তুর সীমানা ভিত্তিক তাপ রাসায়নিক স্থায়িত্ব নিশ্চিত করে। আর এখানে কি হয়, ওই একই কথা আমরা বলবো যে বস্তুর সীমানা ভিত্তিক তাপ রাসায়নিক এবং ভৌত স্থায়িত্ব নিশ্চিত করে। এই দুটা কথার মধ্যে শুধু কি কি আসছে, এখানে হচ্ছে তাপ রাসায়নিক স্থায়িত্ব, এখানে হচ্ছে তাপ রাসায়নিক এবং ভৌত স্থায়িত্ব, দুটাই নিশ্চিত করে থাকে
আমাদেরকে ডিটিএ, ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। আর তোমার এখানে যে ঘটনা ঘটে, এখানে দুইটাই, এটাও ঘটে এখানে যে আমরা রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের স্থায়িত্ব আমরা নিশ্চিত করি, এখানেও নিশ্চিত করি। তবে আরেকটা জিনিস নিশ্চিত করে থাকে, সেটা হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার এখানে নিশ্চিত করা হয়। এখানে যেমন মনে করো যে রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার, এই দুটার মধ্যে যে ট্রানজিশন টেম্পারেচার, এটা কিন্তু অন্য পদ্ধতির মাধ্যমে আমরা পাই না। আমরা এটা শুধুমাত্র পেয়ে যাই কিসের মধ্যে? ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রিক পদ্ধতিতে এই ট্রানজিশন টেম্পারেচার এই নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়ে থাকে ডিফারেন্সিয়াল স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে। এটা তোমাকে একটু নজর দিতে হবে, মনে রাখতে হবে যে এখানে একটা স্পেসিফিকেশন আছে। সেটা হচ্ছে কি, এই স্পেসিফিকেশনটা হচ্ছে তোমার কি, যে এখানে ট্রানজিশন টেম্পারেচার নিশ্চিত করা হয়। আর অন্যগুলোতে কিন্তু এই ট্রানজিশন টেম্পারেচার ব্যাপারে কোনো বক্তব্য নাই। তুমি লক্ষ্য করো, এই যে আমি কার্সরটি নিয়ে ঘুরাচ্ছি তোমাদের এইদিকে সেদিকে, ট্রানজিশন টেম্পারেচার ব্যাপারে কোনো বক্তব্য এখানে নেই। ট্রানজিশন টেম্পারেচার বক্তব্য শুধুমাত্র কিন্তু এই জায়গাটিতে রয়ে গেছে। প্লিজ এটা একটু লক্ষ্য করো তোমরা। আর এখানে দেখো টিজি এর ক্ষেত্রে আরেকটু কথা আমরা বলি। টিজি এর ক্ষেত্রে এখানে দেখো যে এতে একটি থার্মোকাপল থাকে, আর এখানে ডেল টি পরিমাপের জন্য একটি থার্মোকাপল থাকে, আর এটাতে ডেল এইচ পরিমাপের জন্য কি থাকে, এখানে একটি গৌণ চুল্লি থাকে। তাহলে শিক্ষার্থী কিন্তু যে কথাটি তোমাদেরকে বলছিলাম, যে এই যে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বললাম এখানে, দেখো তোমাদের আমরা টিজিএ, ডিটিএ এবং ডিএসসি, এই যে তিনটা তোমার তাপীয় বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। এই তাপীয় তিনটা পদ্ধতির মধ্যে আমাদের যে মিল রয়ে গেছে, গড় মিল রয়ে গেছে, অমিল রয়ে গেছে, এই যে পদ্ধতিগুলো, এগুলো কিন্তু তোমার তোমার অবশ্যই তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা আমি আশা করি যে তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করবা। তো আমরা ইনশাল্লাহ আজকে আমরা এখানে তোমাদের বক্তব্য শেষ, আমার বক্তব্য আমি এখানে শেষ করে দেব আজকে। আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের এই ফান্ডামেন্টালস অফ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি নিয়ে আবার আমি তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।